রাশেদ শফিক ভাইকে বাঁচানোর জন্য কোনো একটা দুর্ধর্ষ প্ল্যান করে। প্ল্যানটা কি জানবো এই পর্বে। সরকারি ডাক্তার সিরাজুল করিমের বাসা হাসপাতালের সাথেই লাগানো। তৈরি করা হয়েছে এমনভাবে যাতে যে কোনো প্রয়োজন হলে ছুটে গিয়ে হাসপাতালে চলে যেতে পারেন। তার বয়স বেশি না, একটু মোটা মতো, মাথার সামনে চুলগুলো পাতলা হয়ে এসেছে, 2টা ছোট ছোট বাচ্চা আছে। আমরা পরদিন সকালে তার সাথে দেখা করতে গেলাম। পরিকল্পনার এটা হচ্ছে প্রথম কাজ। প্রথমে ঠিক করা হয়েছিল 4 জনই যাব, কিন্তু তারপর ঠিক করা হলো শুধুমাত্র একজন যাবে। গোপনীয়তার জন্য 4 জন একসাথে যেতে পারবে না। আমরা ঠিক করলাম শুধু আশরাফ যাবে, সে খুব গুছিয়ে কথা বলতে পারে। কিন্তু আশরাফ রাজি হলো না। গত বছর যখন তার চিকেন পক্স হয়েছিল তখন ডাক্তার সিরাজুল করিম তাকে চিকিৎসা করেছিলেন, সুতরাং তাকে চিনে ফেলতে পারে। তখন সবাই বলল আমাকে যেতে, কিন্তু আমি মোটেও রাজি হচ্ছিলাম না। কিন্তু কাউকে না কাউকে তো কাজটা করতেই হবে, তাই না? কাজে আমি রাজি হলাম। কি বলতে হবে, কিভাবে বলতে হবে কয়েকবার ঝালাই করে নিলাম। আমি ডাক্তার সাহেবের বাসায় গিয়ে ঢুকলাম। ডাক্তার সাহেব আমাকে দেখে বললেন, কি খোকা, কাকে চাও? আপনাকে। আমাকে? জি ডাক্তার চাচা, একটা জরুরি কাজে আপনার সাথে দেখা করতে এসেছি। কি কাজ? খুব গোপনে বলতে হবে ডাক্তার চাচা। গোপনে? ডাক্তার সাহেব অবাক হয়ে বললেন, তুমি এইটুকু একটা ছেলে, তোমার আবার গোপন কি কথা? জি আছে। ঠিক আছে, ভেতরে আসো। আমি তার সাথে ভেতরে গেলাম। একটা দরজা খুলে ভিতরে ঢুকলাম এবং দরজা তিনি বন্ধ করে দিলেন। একটা চেয়ারে বসলেন, তারপর আমাকে বললেন, বলো, কি বলবে? আমি একবার ঢোক গিলে বললাম, আমাদের পাড়ার শফিক ভাই মুক্তিযোদ্ধা, যেদিন মিলিটারি ক্যাম্প আক্রমণ হয়েছে ওই দিন উনি গুলি খেয়ে ধরা পড়েছেন। ডাক্তার সাহেব চমকে উঠে আমার দিকে তাকালেন। শফিক ভাই এখন আপনার হাসপাতালে আছে। ডাক্তার সাহেব তখনও কোনো কথা বললেন না। আমি বললাম, আমরা আমরা তাকে উদ্ধার করে নিতে চাই, সেজন্য আপনার একটু সাহায্য দরকার। ডাক্তার সাহেব থমথমে গলায় বললেন, তোমরা ছোট বাচ্চারা ছোট বাচ্চাদের মতো থাকো, হ্যাঁ? লাইফ অত সোজা না। লাইফ অ্যাডভেঞ্চার উপন্যাসের পৃষ্ঠাও না। যাও, বাসায় যাও, খেলাধুলা করো, যাও। আপনি আমার কথা শোনেন আগে। না, শুনবো না। শোনেন না। আমি মরিয়া হয়ে উঠলাম। মিলিটারি ক্যাম্পে যে অ্যাটাক হলো সেটাতে আমরা সাহায্য করেছি, গুলি পৌঁছে দিয়েছি। মুক্তিবাহিনী আমাদের সাথে যোগাযোগ রাখে, আমাদের কাছে আর্মস আছে, আমরা দরকার পড়লে তাদের আর্মস পৌঁছে দিই। আমি কিছু জানতে চাই না, তুমি বাসায় যাও। কীভাবে করতে চাই সেটা একটু শোনেন না। না। শফিক ভাইকে যদি মিলিটারি ক্যাম্পে নিয়ে যায় ভয়ঙ্কর অত্যাচার করে মেরে ফেলবে, ভয়ঙ্কর অত্যাচার। শোনো, তোমরা আগুন নিয়ে খেলতে যেও না, বাসায় যাও, আমার অনেক কাজ। ডাক্তার সাহেব উঠে দাঁড়ালেন, আমি উঠে দাঁড়ালাম। রাগে দুঃখে আমার চোখে পানি চলে আসছিল। শেষবারের মতো চেষ্টা করার জন্য কান্না আটকাতে আটকাতে আমি দাঁড়ালাম এবং বললাম, ডাক্তার চাচা, এখন এমন একটা সময় যেটা আগে কখনো আসে নাই। কেউ ঠিক জানে না এরকম সময় কি করতে হয়। আপনারা বড় আর আমরা ছোট, তাই বলে আপনারা আমাদের থেকে বেশি জানেন ব্যাপারটা কিন্তু এমন না। ডাক্তার চাচা একটু হকচকিয়ে গেলেন। আমি আবার বললাম, আমরা ছোট, সেই জন্য যে আমরা কিছু বুঝি না এটাও ঠিক না। আপনিও তো একটা সময় ছোট ছিলেন। আমি আবার একটু দম নিয়ে বললাম, কিছু করা না হলে আজকালের মাঝে শফিক ভাইকে মেরে ফেলবে, তাকে এখনই উদ্ধার করতে হবে। আপনি সাহায্য করলে জিনিসটা সোজা হতো, আপনি সাহায্য না করলে জিনিসটা কঠিন হবে, এটাই পার্থক্য। আমি চলে যাচ্ছিলাম, ডাক্তার সাহেব থামালেন আমাকে। দাঁড়াও, একটু দাঁড়াও। আমি ঘুরে দাঁড়ালাম। বলেন, কি বলবেন? তোমাদের প্ল্যানটা কি শুনি? আমি তখন তাকে তার প্ল্যানটা খুলে বললাম। সত্যি কথা বলতে যখন তিনি পুরোটা শুনলেন শেষের দিকে একটু হাসতেই শুরু করলেন। বললেন, কার মাথা থেকে বের হয়েছে এই বুদ্ধি? আমাদের একজন বন্ধু আছে, নাম বলতে গিয়ে আমি থেমে গেলাম। মাথা নেড়ে বললাম, কিন্তু তার নাম বলতে পারবো না, পারমিশন নাই। ডাক্তার সাহেব চোখ বড় বড় করে বললেন, পারমিশন নাই? না, যেটা না জানলে না, সেটা ছাড়া আমরা অন্য কাউকে কিছু বলি না। সেটা খারাপ না। ডাক্তার চাচা একটু থেমে বললেন, শুধু একটা জিনিস জানতে চাই। কী জিনিস? মনে করো তোমরা ধরা পড়লে, তোমাদের ধরে শক্ত পিটুনি দিয়ে জিজ্ঞাসা করবে তোমাদের সাথে আর কে কে ছিল।
তোমরা কি বলবে? বলবে ডাক্তার চাচা আমাদের সাহায্য করেছে। তারপর কি হবে? তোমরা বাচ্চা মানুষ, তোমাদের হয়তো শক্ত পিটুনিতে ছেড়ে দেবে। আর আমার কি হবে? নদীর ধারে দাঁড় করিয়ে আমাকে গুলি করে দেবে। আমার লাশ নদীতে ভেসে যাবে। 2 দিন পর শেয়াল, কুকুর, শকুন এসব ছিঁড়ে খাবে। আমার 2টা বাচ্চা আছে, বউ আছে, লাথি মেরে তাদেরকে রাস্তায় বের করে দিবে। কি ঠিক বলেছি না? আমি জোরে জোরে মাথা নেড়ে বললাম, আমরা যদি ধরা পড়ে যাই আপনার কথা কখনো বলবো না, কখনো বলবো না। মার কি জিনিস তোমরা জানো না। মানুষকে কেমন করে টর্চার করতে হয় সেটাও জানো না। ধরা পড়লে শুধু তুমি কেন, তোমার বাবাও সব বলে দেবেন। এই যে শফিক ছেলেটা ধরা পড়েছে, মিলিটারি ক্যাম্পে যাবে পরশু। তারপর তার কি অবস্থা হবে তোমরা কল্পনাও করতে পারবে না, বুঝছো? আমার ইচ্ছে করে তাকে একটা ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলি, একটা উপকার করি। কিন্তু আপনার সেটা করতে হবে না, আমরা তাকে সেটা তুমি বলছো আর আমি সব শুনলাম। ডাক্তার চাচা হঠাৎ রহস্যময় ভঙ্গি করে হেসে বললেন, আমি রাজি না। আমি ভেবেছিলাম ডাক্তার চাচাকে রাজি করিয়ে ফেলেছি, কিন্তু এবার দেখে তিনি বেঁকে বসলেন। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু কিন্তু ছোট ছেলেদের পাগলামি শুনলে বড়রা কি করে জানো? কি করে? ধমক দিয়ে বের করে দেয়, দরকার হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এখন আমি তোমাদের ঘাড় ধরে বের করে দেবো, বুঝেছো? ডাক্তার সাহেব একটু হেসে আমার পিঠে হাত দিয়ে নরম গলায় বললেন, যাও বাসা থেকে বের হয়ে যাও। বের হয়ে যাব? হ্যাঁ, বাসা থেকে বের হয়ে যাবে। আমি বোকার মতো বাসা থেকে বের হয়ে আসলাম। এর আগে কখনো আমাকে কেউ বাসা থেকে বের করে দেয়নি, এই প্রথম ডাক্তার সাহেব আমাকে বাসা থেকে বের করে দিলেন। আমার যতটুকু অপমান হওয়ার কথা ছিল ততটুকু অপমান হলো না। ডাক্তার সাহেবের গলায় কোনো রাগ বা তিরস্কার ছিল না, গলা স্বরে কোনো জোরও ছিল না। কথাগুলি তিনি এমনভাবে উচ্চারণ করলেন যেন কথাগুলো বলতে হয় তাই বললেন। আমি অন্যমনস্কভাবে হেঁটে যাচ্ছিলাম। পানের দোকানের কাছাকাছি আসতেই রাশেদ, আশরাফ, ফজলুর সাথে আমার দেখা হলো। আশরাফ গলা নামিয়ে বলল, কিরে কি বললো? ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলি না? মনে হলো প্রায় রাজি করিয়ে ফেলেছিলাম, কিন্তু সব কথা শেষ হলো তখন বললেন যে না, তিনি রাজি না। তাই বললেন? হ্যাঁ। তারপর আমাকে ঘাড় ধরে বের করে দিল। ঘাড় ধরে? হ্যাঁ, আমার পিঠে হাত দিয়ে। মনে হলো বেশ আদর করে বাড়ি থেকে বের করে দিলেন। একবারও কিন্তু রেগে কিছু বললেন না। রাশেদ মুখ কালো করে বলল, কিন্তু আমি তো ভেবেছিলাম ডাক্তার সাহেব জয় বাংলার। হ্যাঁ, জয় বাংলা ঠিক আছে, কিন্তু আমাদের মতো বাচ্চাদের সাথে প্ল্যান করতে তিনি রাজি না, ভয় পাচ্ছে। রাশেদ মুখ শক্ত করে বলল, আমরা যদি কিছু না করি শফিক ভাইকে এমনি মেরে ফেলবে। চেষ্টা তো আমাদের করতেই হবে, ডাক্তার সাহেবকে ছাড়াই। যখন দেখবেন আমরা কিছু একটা করেছি তখন তার আর কোনো উপায় থাকবে না। আমরা মাথা নাড়লাম। আশরাফ বলল, আমাদের শেষবার গিয়ে হাসপাতালটা দেখে আসা দরকার, যদি কোনো প্ল্যানের রদবদল হয়। রাশেদ বলল, সবাই যে কাজ নেই, 2 জন গেলেই হবে। আমি আর ইবু যাই, তোর এখানে অপেক্ষা কর। ঠিক আছে। আমি আর রাশেদ একজন মেয়ে মানুষের পিছিয়ে পিছিয়ে হাসপাতালের ভিতরে ঢুকে গেলাম। হাসপাতালের ভেতরে ফিনাইলের গন্ধ, এক জায়গা থেকে একটা রোগী চিৎকার করছে। পাশেই শফিক ভাইয়ের ঘর, বাইরে একটা রাজাকার বসে সিগারেট টানছে। আমরা সেদিকে গেলাম না। অন্য পাশের দরজার কাছ দিয়ে টেবিলের ওপর দেখি একটা খালি স্ট্রেচার রাখা। আমার হঠাৎ খটকা লাগলো। আমাদের প্ল্যানে কাজে লাগানোর জন্য একটি স্ট্রেচার দরকার, ডাক্তার সাহেবকে সেটাই বলেছিলাম। আমি তাড়াতাড়ি হেঁটে করিডোরটা পার হলাম। ঘরটাতে সারি সারি বিছানা পাতা, তার মাঝে যেই দেয়াল থেকে বিছানাটা সেটা খালি, ঠিক যেরকম ডাক্তার চাচাকে বলেছিলাম আমি। রাশেদ, কি? ডাক্তার চাচা সব ব্যবস্থা করে রেখেছেন, দেখ ওই দেখ বিছানা খালি, ওই দেখ স্ট্রেচার। তাহলে তোকে যে বললেন রাজি না? আমি হঠাৎ সব বুঝে গেলাম। আরে বুঝলি না, যদি ধরা পড়ে যাই কিছুতেই বিশ্বাস করাতে পারবো না যে ডাক্তার সাহেব আমাদের সাথে আছেন, সেই জন্যে। কেন মনে নেই? আমাকে বলেছেন রাজি না, শুধু তাই নয় আমাকে ঘর থেকে বের করে দিলেন, বাসা থেকে ঘাত ধরে বের করে দিলেন, বুঝলি না? কিন্তু স্ট্রেচার, খালি বিছানা। আরে হাসপাতালে স্ট্রেচার থাকবে না? খালি বের হতে পারে না? রাশেদ আমার দিকে তাকিয়ে খুশিতে হেসে ফেলে। আরে তাহলে তো আমার আর কোনো সমস্যাই নাই। না, কোনো সমস্যা নাই। দুপুরে সবাই বাসায় ফিরে গিয়ে গোসল খাওয়া সেরে নিলাম। কেউ যদি এর মাঝে আমাদের লক্ষ্য করে, ঘূর্ণাক্ষরে সন্দেহ করতে পারবে না যে কিছু ঘন্টার মাঝে আমরা কি একটা সাংঘাতিক কাণ্ড ঘটাতে যাচ্ছি। কিছু একটা গোলমাল হয়ে যেতেই পারে, গোলাগুলি হতে পারে, কেউ একজন মরেও যেতে পারি, কিন্তু সেসব মাথা থেকে সরিয়ে রেখেছি।
খাওয়ার টেবিলে আম্মা বললেন, কী রে ইবু, এত চুপচাপ কেন? না এমনি আম্মা। জানিস তো আমরা চলে যাব। কবে? এই কাল না হয় পরশু। ফরহাদ সাহেব মানে অরুর আব্বা আজকে নৌকা ঠিক করেছেন। ও, বাইরের কোনো খবর জানিস? কিসের খবর? এই শফিক কেমন আছে এসব? একটু একটু নাকি হাঁটতে পারেন। আমার গলা কেঁপে গেল হঠাৎ। কাল পরশুর মাঝে মনে হয় ক্যাম্পে নিয়ে যাবে। আম্মা একটা নিঃশ্বাস ফেলে তাকিয়ে রইলেন।